নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। বন্যা পরিস্থিতির কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারও খুলল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যেসব স্কুলে এখন রয়েছে ত্রাণ শিবির, সেগুলিতে বন্ধই রয়েছে পঠন পাঠন। তবে উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেই কি শুরু করা হয়েছে পঠন পাঠন, তা নিয়েই প্রশ্ন তুলছেন একাংশ অভিভাবক। 19 আগস্ট থেকে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় গোটা ত্রিপুরায়। বন্যা কবলিত এলাকার মানুষ ধীরে ধীরে আশ্রয় নেন অপেক্ষাকৃত উঁচু এলাকা এবং বিশেষ করে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। স্বাভাবিক কারণেই 20 আগস্ট থেকেই বেশিরভাগ জেলার স্কুলগুলিতে বন্ধ থাকে পঠন পাঠন। শেষে 21 আগস্ট থেকে রাজ্যের সবকটি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রশাসন। গত শনিবার 24 আগস্ট সাংবাদিক সম্মেলন করে রাজ্যের 239টি স্কুলে এখনো ত্রাণ শিবির খোলা রয়েছে বলে জানিয়েছিল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, রাজ্যের 209টি স্কুল বাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে বলেও জানিয়েছিল শিক্ষা দপ্তর। বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পঠন পাঠন শুরু করা এই মুহূর্তে অন্যতম প্রধান কাজ বলে জানিয়েছিল শিক্ষা দপ্তর। এদিকে সোমবার 26 আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে পঠন পাঠন শুরু হবার বিজ্ঞপ্তি জারি করে দেন ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা। তবে যে সকল বিদ্যালয়ে এখনো পর্যন্ত ত্রাণ শিবির রয়েছে সেগুলিতে পরবর্তী নির্দেশ দেওয়ার সাপেক্ষে পঠন পাঠন বন্ধ থাকবে বলে জানিয়ে দেয় শিক্ষা দপ্তর। নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকেই রাজ্যের প্রায় 4000 স্কুলে শুরু হয়ে গেছে পঠন পাঠন। তবে এই ক্ষেত্রে বন্যা পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি চিন্তার বিষয় বলে মনে করছেন অভিভাবকরা। ইতিমধ্যে বিদ্যালয়গুলির পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য সমস্ত বিদ্যালয় পরিদর্শক আধিকারিক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দায়িত্ব দিয়েছিল শিক্ষা দপ্তর। তবে এই নির্দেশ কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দিহান একাংশ অভিভাবক মহল। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেই পুনরায় পঠন পাঠন শুরু করা উচিত ছিল বলে মনে করছেন দপ্তরেরই একাংশ আধিকারিক। বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে বিদ্যালয়গুলির টয়লেট এবং শ্রেণীকক্ষগুলি পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে পঠন পাঠন চালু করার উপর গুরুত্ব দিয়েছিলেন অভিভাবকরাও। একদিকে প্রাথমিক হিসেব অনুযায়ী ভয়াবহ বন্যায় প্রায় 11 কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখে রাজ্য শিক্ষা দপ্তর। অপরদিকে পর্যাপ্ত ফান্ড নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্যের একাংশ বিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাভাবিক কারণেই অভূতপূর্ব বন্যা পরিস্থিতির পর চটজলদি পঠন পাঠন শুরু করার বিষয়টি নিয়ে চলছে একপ্রস্থ বিতর্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল। শপথ গ্রহণ অনুষ্ঠানে মার খেলেন মহিলা মেম্বার এবং তাঁর এক মহিলা সহকর্মী। অভিযোগের আঙুল বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। ইতিমধ্যে সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বক্সনগরের বেলুয়াচর 4 নম্বর ওয়ার্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে। প্রথমে এই ওয়ার্ডের মেম্বার মিনতি সরকার দেবের ওপর হামলা চালানো হয়। পরবর্তী সময় তার এক সহকর্মী লক্ষ্মী রানীর উপরেও প্রাণঘাতী হামলা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। অভিযোগ, বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজেপির একাংশ কর্মকর্তা বর্তমানে তফাজ্জল হোসেনের গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এমএলএ কইছে টাকা দিয়ে হারাই দিত। কোন এমএলএ? ও তফাজ্জল হোসেন। এর নাম কি? কাটাইলেন না লক্ষ্মী রানী দেব। কি কারণে কইছে? প্রধান নির্বাচন আসলো, হেড মেম্বার আসলো, হেড কিছু। তবে অবাক করা বিষয় হলো এখনো পর্যন্ত আক্রান্তরা কেউই থানায় কোনো ডায়েরি করেননি। সেক্ষেত্রে তারা কেন লিখিত অভিযোগ দায়ের করছেন না তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মহাকরণ অভিযান করল জুট মিল শ্রমিক কর্মচারীরা। সর্বোচ্চ আদালত, উচ্চ আদালতের আদেশের পরেও ন্যায্য পাওনার দাবিতে মহাকরণ অভিযান করতে হলো জুট মিল শ্রমিক কর্মচারীদের। ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার মহাকরণ অভিযানে সামিল হয়েছেন জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু সুবিশাল মিছিল মহাকরণের দিকে অগ্রসর হতেই সেখানে তাদের আটকে দেয় পুলিশ। এরই প্রতিবাদে তারা ধর্নায় বসেন সার্কিট হাউস সংলগ্ন এলাকায়। পরবর্তী সময়ে জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন রাজ্যের অর্থ সচিবের কাছে। 1647 জন জুট মিল কর্মীদের যে
250 কোটি টাকা বকেয়া এখনো মিটিয়ে দেয়নি রাজ্য সরকার। মূলত এরই প্রতিবাদে মহাকরণ অভিযানে নামেন জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনার্সরা, জানিয়েছেন অবসরপ্রাপ্ত জুট মিল কর্মীরা। আপনারা জানেন জুট মিলের শ্রমিক কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে 1196 থেকে তারা তাদের বকেয়া টাকা পাবেন। এই টাকা দেওয়ার ক্ষেত্রে 1 বছর গত হলেও এখনও পর্যন্ত কর্তৃপক্ষ এই টাকাটা মিটিয়ে দিচ্ছেন না, এবং আমরা জেনেছি যে সরকার নাকি এই টাকাটা আংশিকভাবে দিচ্ছেন এবং কিছু কিছু শ্রমিককে আবার পাইয়েও দিচ্ছেন। এই যে একটা অনিয়ম, বিশৃঙ্খলা, এর প্রতিবাদে এবং সমস্ত টাকা একযোগে যেন দেয়, তার জন্য আমরা আজকে এই মহাকরণ অভিযান করছি। আদালতের নির্দেশ অনুযায়ী 1647 জন প্রাপক সকলের বকেয়া বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সহ শতকরা 6% সুদ সমেত প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়ার দাবি করেন জুট মিল কর্মীরা। আদালতের নির্দেশ অমান্যের কারণে বাধ্য হয়ে উচ্চ আদালতে কয়েকবার মামলা দায়ের করতে হয়েছে জুট মিল কর্মীদের। প্রতিটি ক্ষেত্রে কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেবার আদেশ দিয়েছে আদালত। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, সর্বোচ্চ আদালত বা উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না কর্মচারীদের ন্যায্য পাওনা? এই ক্ষেত্রে সরকারকে কালিমালিপ্ত করতে আদালতের নির্দেশকেও মান্যতা দিতে চাইছে না বলে ইতিমধ্যেই আঙুল উঠছে রাজ্য প্রশাসনের একাংশ আধিকারিকদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য থেকে রোগী রেফার বন্ধ করাই এখন সরকারের মূল লক্ষ্য বলে আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। বহিরাজ্যে রোগী রেফার শূন্যের কোঠায় নামিয়ে আনাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য বলে আবারও একবার উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী। আসে পেশেন্ট বলে যে এখানে এই চিকিৎসাটা ডাক্তারবাবুই বলেছে আপনি এই চিকিৎসাটা এখানে হবে না, বাইরে যেতে হবে। এমন এতগুলো সুপার স্পেশালিটি আমরা করলাম, এজিএমসির মধ্যে নিউরো সার্জারি, সিটিবিএস থেকে আরম্ভ করে সব কাজ হচ্ছে এখন, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি সব হচ্ছে, তারপরেও পেশেন্ট কেন বাইরে যাবে? এই কথাটা শুনতে শুনতে মানে সাংঘাতিক সমস্যা। বিভিন্নভাবে ফার্স্ট পেড থেকে পয়সা দিচ্ছি আমরা, আমাদের বিভিন্ন যেসব স্কিম আছে তার থেকে পয়সা দিচ্ছি, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পয়সা দিচ্ছি। তারপরে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে সুপার স্পেশালিটির উপরও যদি আরো কিছু থাকে এইরকম স্পেশালিটি। উন্নত চিকিৎসার পাশাপাশি রোগীদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে চিকিৎসকদের গুণগত শিক্ষার উপরেও গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সব ফেসিলিটিস করছি, কিন্তু মানুষের যখন সমস্যা হয় বাড়ি ঘর বিক্রি করে তার বাইরে যেতে হয়, এটা কিন্তু আমাদের উচিত। আমি এখানে বলবো যারা স্টুডেন্টরা আছেন, আমি এদেরকে বলবো যে নিজেকে এরকম বানাতে হবে যে ইউ আর হোস্ট অন ইউর সেলফ অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন। নিজেকে এইভাবে তো আমি আই এম দ্য বেস্ট। তাহলে আজকে এজিএমসির মধ্যে মানুষ না গিয়ে যখন শুনবে ত্রিপুরা মেডিকেল কলেজে এবং ডাক্তারবাবু আছে, মানুষ কিন্তু যত দূরেই থাকুক সেখানে চলে আসবে। আমরা অনেক সময় সাউথ ইন্ডিয়ার বহু জায়গায় আমরা যাই, আমরা তো সাউথ ইন্ডিয়ার হসপিটাল দেখিনি, কিন্তু নামে ওয়ার্ড অফ মাউথের চারিদিকে যে ওখানে গেলে ভালো, সিএমসিএইচে সবাই যায়। তো আমরা টিএমসিতে কেন হবে না, এজিএমসিতে কেন হবে না? এবং সেটা তবেই সম্ভব হবে যখন ইনফ্রাস্ট্রাকচারালি আমরা ডেভেলপ করতে পারবো, পাশাপাশি আমাদের কোয়ালিটি এডুকেশন সেটা যদি দিতে পারি আমরা। আমি জানি আমাদের ডাক্তারবাবুরা বা ফ্যাকাল্টিরা অনেক চেষ্টা করছেন কোয়ালিটি এডুকেশন, কিন্তু এটা নেওয়ার এবং দেওয়ার যেমন ক্ষমতা আছে সেভাবে নেওয়ারও ক্ষমতা থাকতে হবে, খালি পরীক্ষায় পাশ করার জন্য হবে না। এখন স্বাস্থ্যক্ষেত্রে উন্নত এবং গুণগত সম্পন্ন পরিষেবা দেবার জন্য ত্রিপুরা একটি মেডিকেল হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। আর এই ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে পর্যায়ক্রমে বহিরাজ্যে রোগী রেফারের সংখ্যা কমিয়ে আনা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলিতে সুপার স্পেশালিটি সম্পন্ন পরিষেবা চালু করার বিষয়টি নিয়েও আন্তরিক রাজ্য সরকার। তবে পুরো ব্যবস্থাটির বাস্তবায়নে সবার সার্বিক অংশগ্রহণও একান্ত আবশ্যিক বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেশ কয়েকদিন ধরেই রাজধানী আগরতলা, রাধানগর সহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারীরা প্রাতঃভ্রমণে বেরোনো মানুষের গলার সোনার চেন ছিনতাই করে পার পেয়ে যাচ্ছিল।
এবার এনসিসি থানার এসডিপিও সহ পুলিশ বাহিনী এই ঘটনায় দুই ছিনতাইবাজকে গ্রেফতার করলো। এই দুই ছিনতাইবাজ হলো বাপন নন্দী এবং সমীর মিয়া। এই দুজনের বাড়ি আগরতলায়। জানা গিয়েছে পুলিশ তাদেরকে গ্রেফতার করার পর বাপন নন্দীর বাড়ি থেকে 15 লক্ষ টাকার সোনার চেইন উদ্ধার করে। মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন। আসামিদের 7 দিনের রিমান্ডে মঙ্গলবার আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার। एक्चुअली बहुत दिनों से पूरा टाउन एरिया में जैसे कि चांदमारी है, एसडीओ चौमनी, अभयनगर, जयनगर, राधानगर, प्रगति स्कूल और ये रामनगर, ये सब एरियाज में कंप्लेंट आ रहा था कि कुछ बाइक में आके स्नैचिंग कर रहे हैं। जो मॉर्निंग वॉक करते हैं लेडीज़, उनसे चेन स्नैचिंग करके जा रहे हैं। तो हम लोगों ने अंडर द लीडरशिप ऑफ एसडीपीओ एनसीसी एक टीम बनाया। उसमें अभयनगर का ओसी हेड किया था। वो बहुत दिनों से हमने पूरा सीसीटीवी कैमरा देख के ह्यूमन इंटेलिजेंस दे के पता किया कि एक आदमी है और समीर मियाँ और बाबन नंदी, ये दोनों मिलके ये काम कर रहे हैं। तो दोनों को हमने अरेस्ट किया और जब सर्च किया समीर मियाँ के घर से अराउंड 13 गोल्ड चेन है और 2 सिटी गोल्ड है और एक ग्लैमर बाइक, एक रिस्ट वॉच, ये सब बरामद हुआ है। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সারা রাজ্যের সঙ্গে ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে ঊনকোটি জেলার কৃষকদেরও। মাছমারা ও পেঁচারথলের বুক চিরে চলে যাওয়া দেও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াতে ক্ষতির সম্মুখীন কৃষকরা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যার্থে 8 দফা দাবির ভিত্তিতে পেঁচারথল ব্লকের ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেছে কংগ্রেস। প্রশাসনের তরফ থেকে কিছুদিনের মধ্যে কৃষকদের সমস্যা নিরসন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। আজ কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে একটা ডেপুটেশন প্রদান করা হয়েছে। 8টি পয়েন্ট আছে এখানে বন্যা রিলেটেড। তো আমরা সেগুলো দেখছি। এখানে ক্ষতিপূরণ, তারপরে আপনার যে যে জায়গাতে আপনার এগ্রিকালচারাল ল্যান্ড, তারপরে ফিশারি থেকে হতে আপনার বাজার, তারপরে ঘর, এখানে বিস্তারিত অনেক কিছু লেখা আছে। সেগুলো আমরা আমাদের সার্ভে চলছে এবং সার্ভেটা কমপ্লিট করার পরে আমরা হায়ার অথরিটির কাছে দিয়ে দেব। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্যানিটাইজেশন নিয়ে তৎপর রাজ্য সিপিএম। মঙ্গলবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিপিআইএম রামনগর আঞ্চলিক কমিটির উদ্যোগে রামনগর এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এর পাশাপাশি এই এলাকায় বসবাসকারী সকল পরিবারের সদস্যদের হাতে সাবান, ফিনাইল ইত্যাদি সামগ্রীও তুলে দেওয়া হয়। সদর বিভাগীয় কমিটি, পশ্চিম জেলা কমিটিও সাহায্য করেছে। তারা যৌথভাবে এই এলাকার মানুষের জন্য সামান্য কিছু রিলিফ বলতে অন্য কিছু না, সাবান, তার ফিনাইল এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া। কারণ বন্যা তো হয়ে গেছে, কারণ বন্যার পরবর্তী মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এটা হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে, এটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি বাড়ি তারা দিয়েছেন। আমাদের সঙ্গে ডাক্তার ইন্দ্রজিৎ পাল ছিলেন, উনি অনেকগুলো রুগীকে দেখেছেন, চিকিৎসা করেছেন এবং তাদেরকে সবটা না হলেও অধিকাংশ ওষুধ উনি। বন্যা কবলিত রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে কংগ্রেসি ছাত্র সংগঠন এনএসইউআই। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, বন্যার ফলে রাজ্যের বহু ছাত্রছাত্রীরা বই খাতা নষ্ট হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখার জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার জন্য দপ্তরের অধিকর্তার কাছে দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন এনএসইউআই নেতারা। তাছাড়া ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যের ছাত্রছাত্রীদের বৃহৎ স্বার্থের দিকে খেয়াল রেখে সংশ্লিষ্ট কর্মসূচি নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এনএসইউআই নেতারা। উল্লেখ্য, ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্যের ছাত্রছাত্রীরা। বন্যার জলে নষ্ট হয়ে গেছে হাজারো ছাত্রছাত্রীর বই খাতা ও অন্যান্য সামগ্রী। এবং সেকেন্ডারি এডুকেশনে আসলাম যাতে তারা ছাত্রছাত্রীদের ফ্রি অফ কস্ট সমস্ত বই রিপ্লেস করে দেয়। এবং দ্বিতীয়ত
দীর্ঘ সময় ধরে এয়ার ইন্ডিয়ার বিমান বিশেষ পরিষেবা দিয়েছে রাজ্যবাসীকে। প্রায় 60 বছর ধরে এই রাজ্যে এয়ার ইন্ডিয়ার বিমান চালু ছিল, তবে বর্তমানে এই বিমান পরিষেবা রাজ্যে বন্ধ হতে চলেছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আর পরিষেবা দেবে না এয়ার ইন্ডিয়া। 1 সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার দুটি বিমানের উড়ান বন্ধ করা হচ্ছে। জানা গিয়েছে, কলকাতা থেকে 186 আসন বিশিষ্ট AI-746 এয়ারবাসটি সন্ধ্যায় আগরতলা এসে পৌঁছয়। এই বিমানটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বিমান সংস্থার তরফে। অপর একটি এয়ার ইন্ডিয়ার বিমান আগরতলা থেকে 7:45 কলকাতায় রওনা হয়, সেই বিমানটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে দুপুরের AI-743 বিমানটি আপাতত চালু রাখা হচ্ছে, তবে এটিও যে কোনো মুহূর্তে বন্ধ করা হতে পারে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বদলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলা বিমানবন্দরে আগামী সময় পরিষেবা দেবে। এয়ার ইন্ডিয়ার তরফে যে বিবৃতি পাওয়া গিয়েছে, সেখানে জানানো হয়েছে একটি বিমানবন্দরে একই কোম্পানির দুটি বিমান পরিষেবা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সন্ধ্যের দুটি বিমানের উড়ান বন্ধ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ যে চরম হবে তা আর বলার অপেক্ষা রাখে না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য আবারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে প্রতি বছর রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী উৎসব। উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার সততার সঙ্গে মানুষের জন্য কাজ করছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জন্মাষ্টমী উৎসবে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণ ভক্তদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। যারা আছে তাদের ক্ষেত্রে যে কাজ আমরা সবাই জানি, কারণে আমরা সবাই মিলে কাজ করছি, সমস্ত জনপ্রতিনিধিরা কাজ করছি, সবাই মিলে আমরা কাজ করছি। বাট উই আর অল দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউএস। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা সততার সাথে কাজ করার চেষ্টা করছি, মানুষের জন্য চেষ্টা করছি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সবাইকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার এই সংকটকে মোকাবিলা করেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সংকটময় মুহূর্তে রাজ্যের দিকে উদার সাহায্যের হাত প্রসারিত করেছেন বলে বক্তব্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অনুকরণীয় নেতৃত্ব দিয়ে পরিস্থিতির মোকাবিলা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য প্রশাসন। পরবর্তী পর্যায়ে অনেক সমস্যা রয়েছে, তা যেমন সত্য তেমনই সমান সত্য হলো প্রকৃত টিম লিডার থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিকে যে পার করা যায় তা বহুলাংশে প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী। জন্মাষ্টমী উৎসবে কৃষ্ণ বন্দনার সঙ্গে সঙ্গে সেই প্রগতির আর আশার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল জনজাতি ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে স্কলারশিপ পাচ্ছে না জনজাতি ছাত্রছাত্রীরা। স্বাভাবিক কারণেই পড়াশোনার খরচ বহন করতে সমস্যা হচ্ছে তাদের বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা। এ বিষয়ে একাধিক দপ্তরে জানালেও স্কলারশিপ নিয়ে টালবাহানা করা হচ্ছে বলেও অভিযোগ করে ছাত্রছাত্রীরা। অতি সত্বর স্কলারশিপ প্রদানের দাবি পূরণ না হলে আগামী দিনে ধর্নায় বসবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। আপনারা জানেন, বর্তমানে ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ছাত্রছাত্রীরা অসুবিধায় আছে। এখনও অনেক রিলিফ ক্যাম্পেও এরকম ছাত্রছাত্রীরা আছে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এর আগেও আমরা যারা ছাত্রছাত্রীরা অসুবিধা আছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন, ইকফায়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন। আমরা দেখতে পাই প্রত্যেক বছর, এটা একদিনের ব্যাপার না, প্রত্যেক বছর আমরা যখন ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট যে একটা স্কলারশিপ প্রদান করা হয়, প্রত্যেক বছর এটা একটা লেন্দি করা হয়। এবারও আমরা দেখতে পেলাম কি তাদের যে ডেটা অনুযায়ী নাকি 2023 এবং 24-এ পোস্ট ম্যাট্রিক 35,665 মতন ফর্ম অলরেডি ভেরিফিকেশন হয়েছে। তো আর প্রি ম্যাট্রিকের 12,299 মতন ভেরিফিকেশন হয়েছে। কিন্তু এই 35,000 এবং 12,000 মতন ভেরিফিকেশন হওয়ার ফলেও আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম প্রি ম্যাট্রিকে মাত্র এখানে 2,826 জনের স্কলারশিপ প্রদান করা হয়েছে। এখনো প্রায় 9,000 মতন ছাত্রছাত্রী বাকি রয়েছে। নারী নির্যাতনের ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। নির্যাতনের প্রতিবাদে পথে নেমেছেন হাজারো মানুষ। অন্যদিকে কন্যা সন্তানকে সুরক্ষা দেওয়ার বদলে চেয়ারে বসে মারমুখী মেজাজ দেখিয়ে রাজ্য সরকারের ইমেজ নষ্ট করলেন আমতলী থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ।
তার বিরুদ্ধে অভিযোগ, এক নাবালিকাকে অপহরণের মামলার যথাযথ তদন্ত তো দূরে থাক, উল্টে নাবালিকার বাবার সঙ্গে চরম খারাপ ব্যবহার করেন এই গুণধর মহিলা ইন্সপেক্টর। বিস্তারিত ঘটনায় জানা যায়, শেখেরকোট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়েকে গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় এক বখাটের রোমিও চাম্পামুড়ার বাগানিয়ামুড়া এলাকার সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক। ভৌমিকের ছেলে রূপক ভৌমিক আমার মেয়ে অপহরণ করে নিয়ে গেছে। তারপরে আমি একটা কেস মামলা করলাম। মামলা করার পরে আমি আমতলী মেয়েকে খুঁজে বের করার জন্য আমতলী থানায় গেলে যথাযথ তদন্ত করার পরিবর্তে তার সঙ্গে যথেচ্ছ বিশ্রী ব্যবহার ও গালিগালাজ করেন থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ। বুঝুন অবস্থা। রাজ্য সরকার যখন নারী সুরক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে তাদের সুরক্ষার জন্য কাজ করছে, তখন সরকারের নীতির বিপরীতে নিজের তুগলুকি মেজাজ মর্জি নিয়েই যেমন খুশি তদন্ত করেন সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ। প্রশ্ন উঠছে, যদি মহিলা ও কন্যা সন্তানকে সুরক্ষা দেওয়া তার প্রধান কর্তব্য, তবে একজন ভুক্তভোগী অসহায় বাবার সঙ্গে এই ধরনের রক টাইপ মাস্তান সুলভ আচরণ করার সাহস কোথা থেকে পান সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ? তবে কি এটাই সত্যি যে করকরে নোটের গন্ধ পেয়েই নির্যাতিতার পাশে না থেকে অত্যাচারীর পক্ষ নিয়েছেন সাব ইন্সপেক্টর সুস্মিতা? থানায় গেলে সাধারণ মানুষের সঙ্গে সুস্মিতা দেবনাথের মতো পুলিশরা কি ধরনের আচরণ করে তা দেখে নিন এবং শুনে নিন নাবালিকার বাবার মুখ থেকে। এই সে অনেক কথা গালিগালাজ করছে। তারপরে সুস্মিতা দেবনাথ ফোন করছে আবার রাধা কবিতা। ওই আমতলী থানাতে আমি আইছি আমার মেয়ের পূজা টুজাতে আমতলী থানা। জানা গেছে শুধু এই ঘটনা নয়, এর আগেও থানায় আসা মানুষের সঙ্গে একই ধারার ব্যবহার করেছেন সাব ইন্সপেক্টর সুস্মিতা। গোটা মামলাকেই তিনি নগদ নারায়ণের বিনিময়ে ঘুরিয়ে দেন বলে বহু অভিযোগ। গুণধর সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথের বদলে কর্তব্যপরায়ণ কোনো পুলিশ আধিকারিকের কাছে মামলাটির তদন্তভার দিলেই বাবার কাছে ফিরে আসবে তার আদরের মেয়ে। কন্যা সন্তানকে নিরাপত্তা দেবার বদলে যে পুলিশ অপরাধীর হয়ে সওয়াল করে, তেমন পুলিশ যত জলদি আমতলী থানা থেকে বিদেয় হয় ততই মানুষের মঙ্গল বলে এক বাক্যে জানিয়েছেন স্থানীয় লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 3 দফা দাবি নিয়ে 27 আগস্ট বিকালে কৈলাসহরের জলসম্পদ বিভাগের কার্যনির্বাহী আধিকারিকের কাছে কংগ্রেসের 7 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চন্দ্রশেখর সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির সম্পাদক তপন দাস, ঊনকোটি জেলা যুব কংগ্রেস সভাপতি দেবাংশু দাস সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা। মূলত শহর এলাকায় জল নিষ্কাশনের পাম্প মোটরগুলি খুব শীঘ্রই সংস্কার করতে হবে, বাঁধ সংস্কারের কাজ দ্রুত শুরু করতে হবে এবং আরো বেশ কয়েকটি দাবিতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। জলসম্পদ বিভাগের কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় পাল তাদের দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন এবং উক্ত বিষয়গুলি বাস্তবায়িত করার আপ্রাণ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। আজকে আমরা সার্কুলার এক্সিকিউটিভ অফিসারের কাছে আমরা এখানে দেখা করতে আমাদের স্কুল লক্ষ্যে ছাড়া খুব পারে যারা আমরা খালে যেভাবে আমরা খাটে বুঝছি, এটা এই নিরিখে আমরা এবার দেখা করতে দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের যে বাঁধের যে জল আশা রাখে আমরা কিন্তু অর্ধেক কিন্তু আমরা জলে দিতে পারি। কারণটা কি, ডিপার্টমেন্টের অপদস্থিত, কারণ এখানে যে সুইচগুলো যেগুলো আছে আমাদের যে এয়ারপোর্ট থেকে যে আমাদের লক্ষ্যেছড়া ব্রিজ পর্যন্ত এখানে যে আসে একটা এখন পর্যন্ত রিপেয়ারিংয়ের কোনো নাম নেই। যেদিন থেকে তৈরি করা হয়েছে ওই দিন থেকে তেরা মেলায় আর জল বাড়লেই জল ঢুকে যায়। অল্প অল্প সব ওয়াটার এক কোটা জল সাগর হয়ে যায়। বাড়িঘরের পাশাপাশি ধার্মিক প্রতিষ্ঠানেও চলছে বেপরোয়া চোরের হানা। কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকায় হংসরাজ সোহংমণি যোগানন্দ মঠে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেল চোরেরা। মঠের লকার ভেঙে 2 লাখের অধিক নগদ টাকা ও 9 ভরি স্বর্ণালঙ্কার চোরেরা নিয়ে যায় বলে অভিযোগ করেন আশ্রমের প্রতিনিধিরা।
চুরির ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য ছুটে আসে স্থানীয় পুলিশ। তবে ঘটনায় এখনো অবধি চুরির মালামাল উদ্ধার ও চোরকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয় মানুষের কাছে বিশেষ শ্রদ্ধাপূর্ণ এই মঠে চুরির ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 2 লক্ষ টাকা আছিল ক্যাশে, 2 লক্ষ বা তার একটু বেশি হইব, ঠিক কাউন্টটা নাই, কিন্তু কম হবে না। সেই টাকাটা নিয়ে গেছে। আর শ্রমিক নিরাপত্তার সামান্য বন্দোবস্ত না রেখেই রমরম করে চলছে রাজ্যের বিভিন্ন ইটভাটা, ফলে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমনই এক ঘটনায় সোনামুড়া রবীন্দ্রনগর এলাকায় এলবিসি ইটভাটায় আগুনে পুড়ে গুরুতর আহত এক মহিলা শ্রমিক সহ শিশু। জানা গেছে এলবিসি ইটভাটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গভীর রাতে, ফলে আগুন নেভানোর কোনো সুযোগ না থাকায় মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় 12টি ঘর। ভয়াবহ আগুনে গুরুতর আহত হন বহিরাজ্যের মহিলা এক শ্রমিক সোনিয়া আরো দেবী ও এক শিশু। তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সোনামুড়ার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এলবিসি ইটভাটায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন দমকল কর্মী ও স্থানীয় লোকজন। তবে জানা গেছে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না সংশ্লিষ্ট ইটভাটায়, যার কারণেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাটটার নাম কি? এলবিসি। আর যারা আহত হয়েছে তার নামটা জানুন। নাম অবস্থা কিরম তার? সিরিয়াস অবস্থা। গোটা ঘটনা নিয়ে কোনো কিছু জানাননি সংশ্লিষ্ট ইটভাটার মালিক পক্ষ। জানা গেছে বেহাল অবস্থার মধ্যেই এখানে কাজ করেন রাজ্যের ও বহিরাজ্যের বহু শ্রমিক। এলবিসি বাসা হয়েছে, আমরা এখানে থাকতে একটা গাড়ি নিয়ে বুক করছি। কয়টা করে চলছে? 11টা একবারে শেষ, 10টা। কিছুদিন আগেও দক্ষিণ জেলার একটি ইটভাটায় খুন হন এক মহিলা শ্রমিক। রাজ্যের বিভিন্ন ইটভাটায় দুর্ঘটনা ও অপরাধের একাধিক ঘটনার পরও শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ দিতে সংশ্লিষ্ট দপ্তরের নেই কোনো হেলদোল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।